বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক করে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনব আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। রোড টু পার্লামেন্ট আজ রয়েছে হবিগঞ্জ সংসদীয় আসন 1, 2, 3 এবং 4-এ, এবং এই মুহূর্তে আমরা 1, 2, 3 ও 4 আসনের যারা রাজনৈতিক প্রার্থী তাদের একটু বক্তব্য শুনে আসতে চাই। ইউনিয়নের সব সঙ্গে আছে এবং অঙ্গ সঙ্গ সবাই এখানে সঙ্গে আছে আমার সাথে, তো তাদের সহযোগিতা পাচ্ছি। আর আমি নিজে জনগণ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। তারা চায় উন্নয়ন, তারা রাজনৈতিক ঝগড়াঝাটিতে নামতে চায় না, কারো বদনামও শুনতে চায় না। তারা চায় তাদের ভবিষ্যতে আমি কি করব। আমরা 10 দলীয়, আমি সারা বাকি 9 দলীয় জোট আমার সঙ্গে থাকবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মন্দির এবং রাস্তাঘাট আমি করতে চাই। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, ভুরা মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ আমি সার্বিকভাবে আপনাদের মানুষ, আমি আপনাদের খেদমতদার, আপনাদের তাবেদার হিসাবে, আমি একজন তাবেদার হিসাবে কাজ করতে চাই। পিছিয়ে পড়া এলাকা, সেই এলাকাটাকে কিভাবে সাজিয়ে মানুষের শিক্ষা, মানুষের চিকিৎসা, কৃষির জন্য সুবিধা সৃষ্টি করা, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করা, মানুষের মধ্যে একটি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, দল মত নির্বিশেষে আমি সকলের সহযোগিতায় সেগুলো বাস্তবায়ন করতে চাই। চ্যালেঞ্জ হইল আমার যে ভোটার, এখানে তো হিন্দু মুসলমান সবাই আছে ভোটার, কিন্তু হিন্দু ভোটার বা কিছু ভোটারদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হইতেছে। কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। এবারও যদি আল্লাহ রাব্বুল আলামিন দানের শীষ প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনাব তারেক রহমান সাহেবের কর্মী হিসাবে ওনার সাথে কাজ করার সুযোগ পাই, অতীতে যেহেতু কোনো দুর্নীতি স্বজনপ্রীতি আমাকে স্পর্শ করতে পারেনি, ভবিষ্যতে ইনশাল্লাহ কোনো দুর্নীতি স্বজনপ্রীতি বা কোনো অন্যায়ের সাথে আমি আপোষ করব না। আমরা বিগত 54টি বছর যেভাবে মানুষের কাছে যেতে পারি না, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই সুযোগে মানুষ আমাদেরকে যেভাবে গ্রহণ করতেছে, যেভাবে রিসিভ করতেছে, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের জেলা নেতৃবৃন্দ এখানে আমার সাথী আছেন। আমরা খুব ভালোভাবেই কিন্তু পুরো 4,17,000 ভোটের মধ্যে আমরা কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমার কর্মীদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, আমার দৃঢ় বিশ্বাস শুধু হবিগঞ্জ নয়, সিলেট বিভাগের মধ্যে আমরা সবচেয়ে বেশি ভোট পেয়ে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। কি নির্বাচন কেন্দ্রিক যে উচ্চ আকাঙ্ক্ষা এই জাতির মধ্যে সৃষ্টি হয়েছে, কোনো ধরনের ভয় ভীতি, জুলুম, নির্যাতন, সংশয় কিন্তু দিনে কিংবা রাতে ভোট ছাপিয়ে ফেলে যে ওই যে বিজয়ী হওয়ার যে পরিকল্পনা, স্বপ্ন, এগুলো যেন আমরা কেউ না দেখি। আমরা জনগণের উপর আমরা ছেড়ে দিব, পছন্দের মতো প্রার্থীকে ভোট দিবে এবং কেউ কাউকে জোর জবরদস্তি করবে না, কেন্দ্র দখল করবে না এবং কাউকে টাকা পয়সা বিভিন্ন ধরনের হ্যারাস করে মামলা হামলার ভয় দেখিয়ে যেন কেউ যেন কোনো সম্পাদনকারী ভোটারদেরকে যেন কেন্দ্রে নির্বিঘ্নে আসার ক্ষেত্রে যেন নিরুৎসাহিত না করে, সেই বিষয়টা আমি সকল প্রার্থীদেরকেই আমি অনুরোধ করবো এবং আমি নিজেও সতর্ক থাকবো। সরকার মাধবপুর আসনে আমি খেলাফ মজলিসের পক্ষে 11 দলের পক্ষে জনজোয়ার লক্ষ্য করছি। তাকে প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বলে আমি মনে করি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের বক্তব্য আমরা শুনলাম। নির্বাচনকে সামনে রেখে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাম্মী আক্তার। এছাড়াও রয়েছেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মুখলিসুর রহমান, মাওলানা মুখলিসুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমাদের রোড টু পার্লামেন্টে। একটু শুরুতেই শাম্মী আক্তার, আপনার কাছে আসতে চাই। নির্বাচন ঘিরে আসলে বিএনপির প্রচারণা চলছে, একটু জানতে চাই কেমন দেখছেন, কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার যারা দর্শক আছেন দেশে এবং বিদেশে, ডিবিসির সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। দীর্ঘ 17 বছর আমরা ভোট দিতে পারিনি। এই যে একটা আমাদের মধ্যে যে তীব্র আকাঙ্ক্ষা ভোট দেবার, মানে গণমানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ভোট দেবার, সেই সুযোগটা আগামী 12 তারিখে 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, আপনার আবু সাইদ বলেন, ওয়াসিম বলেন, মুক্ত বলেন, সকলের আত্মত্যাগ, সকল মানুষের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আগামী
12 তারিখে যে নির্বাচনটি আমাদের সামনে উপস্থিত হয়েছে, এটি বহুল প্রতীক্ষিত, অনেক আকাঙ্ক্ষার পরে একটি নির্বাচন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আমি গত রাতে ঢাকায় এসে পৌঁছেছি। আমি গত 10 দিন আমার এলাকায় ছিলাম এবং আমার এলাকা বলতে আমার জন্মস্থান আমার হবিগঞ্জ জেলায় আমি ছিলাম। সেখানে 4টি আসনেই মোটামুটি আমি গিয়েছি, প্রচারণা কাজে অংশগ্রহণ করেছি এবং জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছি। মানুষ আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়, কারণ দীর্ঘদিন তারা ভোটাধিকার দিতে পারেনি, তাই তারা ভোট দিতে খুবই আগ্রহী। কিন্তু যে জিনিসটি দরকার, মানে অস্ত্র উদ্ধার অভিযান যেটি, সেটি আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর আরো জোরদার করলে আমার মনে হয় সেটা নির্বাচনের জন্য আরো জি। ভালো হবে বলে আমি মনে করি। মানে সামগ্রিকভাবে নির্বাচনের যে চিত্র সেই বিষয়টি আসলে আপনি বর্ণনা করছিলেন, বলছিলেন। শাম্মী আক্তার, একটি বিষয় একটু জানতে চাই যে বিএনপিতে কিন্তু নারী প্রার্থী রয়েছে, কম হলেও নারী প্রার্থী রয়েছে, জামায়াতে ইসলামীতে সেটা আমরা দেখিনি। আসলে নারীদের অবস্থান আপনি কি মনে করেন যে বিএনপিতে নারীদের অবস্থান কি আরো বাড়ানো উচিত না, কিংবা এই যে নারী পুরুষের সমতার বিষয়গুলো নিয়ে আরো বেশি কাজ করা উচিত কিনা? দেখুন, আমাদের নারীরা, আপনি যদি 52-র ভাষা আন্দোলন বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, বা অতি সম্প্রতি ঘটে যাওয়া, আপনি যদি 24-এর যে জুলাই আগস্ট যে অভ্যুত্থানটি অনুষ্ঠিত হয়েছে সেটি যদি আপনি বলেন, সকল জায়গায় নারীদের একটি ব্যাপক অংশগ্রহণ ছিল। কিন্তু সেই অনুযায়ী নারীদের অবস্থানটা মানে আরো বাড়ানো যেত, সেইভাবে হয়তো। তবুও বিএনপি তো প্রায় 10 জনের মতো নমিনেশন দিয়েছে। অন্যান্য রাজনৈতিক দল সেই তুলনায়, বিশেষ করে যারা জামাতে ইসলামী আছেন, তারা বোধহয় কাউকে নমিনেশন দেন নাই নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য। বিএনপি 10টি আসনে যাদেরকে নমিনেশন দিয়েছে, তারা দেখা গেছে যে অতীতে কারোর হয়তো বাবা এখানে নির্বাচন করেছেন, কারো হয়তো স্বামী এখানে নির্বাচন করেছেন। যারা নির্বাচন করছেন সেইভাবেই তারা সেইভাবে তাদেরকে মানে এগিয়ে দেওয়া হয়েছে। তাদের যে অবদান ছিল সেটাকে চিন্তা করে, বা তাদের যে ভোট ব্যাংক ছিল সেটাকে চিন্তা করে হয়তো সেভাবে এগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা দীর্ঘদিন আমরা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, আমাদের মধ্য থেকে কাউকে নমিনেশন দেওয়া হয়নি। কিন্তু তবুও আমরা কাজ করছি এবং আমরা মনে করি যে বিএনপি শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করাটাই মূল লক্ষ্য নয়, আরো অনেক জায়গা আছে যেখানে নারীদেরকে প্রোভাইড করা যাবে বা জি, করা জি। যেতে পারে। বিএনপি বরাবরই নারীদের ব্যাপারে অনেক বেশি জি, শাম্মী অনেক আক্তার, বুঝতে বেশি পেরেছি যে আগ্রহ দেখিয়েছে এবং নারীদের তারা ক্ষেত্রে সেই আপনাদের দল কিংবা হাইকমান্ড থেকে যেসব নির্দেশনা দেওয়া হয় আপনারা আসলে সেভাবেই কাজ করছেন। আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু, আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছে, মাওলানা মুখলিসুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শাম্মী আক্তার যেমনটি বলছিলেন, বিএনপি থেকে 10 জন নারী প্রার্থী দেওয়া হয়েছে, কম হলেও সেটি, কিন্তু জামায়াতে ইসলামী থেকে এখন পর্যন্ত আমরা একজনকেও দেখিনি, এবং আপনাদের নেতাও জামায়াতের আমির বলেছেন যে আসলে কখনোই দলীয় প্রধান নারী হতে পারবেন না। সেক্ষেত্রে আসলে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। রোড টু পার্লামেন্টে আজকে আমাদেরকে নিয়ে যে আয়োজন করেছেন, আমি আমার পক্ষ থেকে, আমি বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ জেলা আমির প্লাস আমি কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য হিসাবে বলতে চাই যে আপনারা শুনেছেন যে আমাদের কেন্দ্র থেকে এই কথাটি বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই 24-এর পরেও যে পরিস্থিতি আজ পর্যন্ত এই 16 মাস আমরা দেখতেছি, আলহামদুলিল্লাহ আমাদের মহিলাদের বিরাট একটা অংশ, প্রায় 43%, যেটা অন্য কোনো আমাদের বন্ধু সংগঠনগুলোতে আমরা দেখি নাই, যে আমাদের প্রায় 43% আমাদের মহিলা নেতৃত্ব আমাদের সংগঠিত আছে, আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত আছে। কিন্তু দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের নারীদেরকে আমরা এই ইলেকশনে, জাতীয় ইলেকশনে দেওয়ার মতো কোনো পরিবেশ আমরা দেখছি না, যে কারণে আমরা দেই নাই। আশা করতেছি আমরা যে আগামীতে যদি এই পরিবেশ সুস্থ হয়, ভালো হয়, এবং যে প্লেইং ফিল্ড আমরা যা দাবি করছি, কিন্তু বর্তমান দেশের যে অবস্থা, আমরা পুরুষদের জন্যই আমরা প্লেইং ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি না, সারা দেশে কিছু সমস্যা হচ্ছে। তো আমরা আশা করতেছি যে আমরা যেহেতু আমরা চাই যে নারী নেতৃত্ব আমাদের সাথে কাজ করবে, বিভিন্ন মহলে আমাদের সাথে তারা কাজ করছেন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মহলে তারা কাজ করছেন, কিন্তু এই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা এবছর তাদেরকে পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে, দেশের এই অবস্থা, কেমন পরিস্থিতি আসলে, মানে একটু যদি ব্যাখ্যা করতেন, মানে নারীরা যদি ভোট দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে নেতৃত্বে আসতে আসলে কেমন পরিস্থিতি প্রয়োজন?
এটা হলো ভোট দেওয়ার মতো, কাজ করার মতো। যেমন আজকে আমরা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে দেখতেছেন, পত্রপত্রিকায়, রেডিও, টেলিভিশন দেখতেছেন মহিলাদের উপর আক্রমণ হচ্ছে। তো এই যদি নির্বাচন, আমরা এই নির্বাচন করতে যদি এখনই মহিলাদের উপর তাদেরকে কাজ করতে আক্রমণ করা হয়, তাহলে একটা মহিলা নেত্রী হয়ে সে মাঠে কিভাবে কাজ করবে? যে কারণে হয়তো টেস্টিং আমাদের বিরোধী দল যারা আছেন, বন্ধু দলে, তারা হয়তো 10 জন দিচ্ছেন, ভালো কথা, আমরা দেইনি। আমরা যদি পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি দেখি, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে, এর আগেও তো আমাদের ইতিহাস আছে যে আমরা উপজেলায় দিয়েছি, ভাইস চেয়ারম্যান দিয়েছি, এইভাবে আমরা কিন্তু দিয়েছি। কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেশে আছে, আমরা এখানে দেওয়া তাদেরকে সমীচীন মনে করে নাই, এবং তাদের মহিলাদের সিদ্ধান্তই তারা আমাদেরকে বলছেন যে আমরা দেব না, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের প্রস্তুত করা প্রয়োজন। আমি একটু জানতে চাই যে সেখানে আপনাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি এবং জামায়াতের মধ্যে আসলে সামনে নির্বাচনকে ঘিরে কিরকম প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আপনি কি মনে করেন? জামায়াতে ইসলামী কি সেখানে জিততে পারবে, কিংবা বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবিগঞ্জে গেলে? না সারা দেশের কথা, হবিগঞ্জের কথা বলছেন না সারা দেশের কথা বলছেন? না, হবিগঞ্জের কথাই বলছি। আলহামদুলিল্লাহ, আমরা তো এখানে 11 দলীয় ঐক্য জোটে আমরা আমাদের খেলাফত মসজিদকে বানিয়াচং আমরা 2টে দিয়েছি, তারপরে বাংলাদেশ খেলাফত মসজিদ আমরা মামনুল হক সাহেবের গ্রুপকে আমরা 1টা দিয়েছি, এবং হবিগঞ্জ 3-এ আমরা আসি। আমরা আশাবাদী যে মানুষ সারা দেশের যে এবার গণরোষ তৈরি হয়েছে, যে একটা পরিবর্তন চায়, কেন আমাদেরকে দিবে, যে একটা পরিবর্তন চায়। আমরা 20-30 বছর দেখেছি, বিগত 15 বছর দেখেছি, এর আগে এক দলকে আমরা 15 বছর দেখেছি, কিন্তু মানুষ এবার একটা পরিবর্তন চায়। এই পরিবর্তনের আলোকে আমরা আশাবাদী যে এই 4টা আসনে ইনশাল্লাহ আমাদের ভালো হবে, এবং আমরা পাস করবো ইনশাল্লাহ। এই যে আপনি যে পরিবর্তনের কথা বলছেন, আপনারা তো একসময় জোটবদ্ধ হয়ে ক্ষমতায় ছিলেন বিএনপির সাথে, এমনকি আপনাদের মন্ত্রীও ছিল। তো আপনারা যে একেবারেই ক্ষমতার স্বাদ পাননি সেটি তো না। তাহলে পরিবর্তনটা আসলে কিভাবে, কেমন পরিবর্তনটা আসলে দেখতে চাচ্ছে মানুষ, আপনি কি মনে করেন? হ্যাঁ, রাইট। আমরা 2001 সাল থেকে 6 সালে আমরা তাদের সাথে ছিলাম। আমরা আমাদের 3টে মন্ত্রণালয় আমরা সুস্থ রেখেছি। তারা বলেছেন যে আমরা তখন কেন, যদি অসুস্থ থাকতো, খারাপই হইতো, আমরা কেন পদত্যাগ করলাম না? আমরা বলছি যে 3টাকে অন্তত আমরা ভালো রাখার চেষ্টা করেছি, বাকিগুলো আমরা ভালো রাখতে পারি নাই। যে কারণে এই 1 থেকে 6 পর্যন্ত আমরা দেখতে পাই যে 5 বার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কাজেই তাদের সাথে আমরা হয়তো 4 দলীয় ঐক্য জোট করেছিলাম, কিন্তু পরবর্তীতে সেই জোট আমরা রাখতে পারিনি সঙ্গত কারণে। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে রোড টু পার্লামেন্টে। দেখছেন মধুমতি ব্যাংকের রোড টু পার্লামেন্ট, নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন মধুমতি ব্যাংকের রোড টু পার্লামেন্ট। দর্শক, এবার নির্বাচনকালীন হবিগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুতির কথা জেনে নেব জেলা প্রশাসকের কাছ থেকে। গত 3টি নির্বাচনে আসলে সেইভাবে কোনো পার্টিসিপেটরি ইলেকশন ছিল না, সাধারণ মানুষ এখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং সাধারণ মানুষের মধ্যে এই আসন্ন নির্বাচনে, আসন্ন সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগ করার একটা তীব্র আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই জনগণকে, যারা ভোটারদেরকে, তাদের সহযোগিতায়, প্রার্থীগণ, রাজনৈতিক দল সবার সহযোগিতায় একটি উৎসবমুখর ভোট অন্তত হবিগঞ্জে অনুষ্ঠিত হবে, আমি এটি আশা করি। রাজনৈতিক প্রার্থীদের পাশাপাশি ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সোনিয়া আহমেদ চৌধুরী। সোনিয়া আহমেদ চৌধুরী, একটু জানতে চাই, আপনি সম্ভবত কোনো চায়ের আড্ডায় বসে রয়েছেন, কি বলছেন নির্বাচনকে সামনে রেখে সেখানকার মানুষ, জানতে চাই। বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এই 4টি সংসদীয় আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা প্রায় 18 লক্ষ। আমরা আছি আজ চায়ের আড্ডায়, আমরা জানতে চাইবো সাধারণ মানুষের কথা। আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচন, কেমন নির্বাচন চান? জি, ধন্যবাদ। আমরা বিগত দিনে আমরা ভোট দিতে পারি নাই, তো আমি নতুন ভোটার হিসাবে আমি এইবারই প্রথম ভোট দেব। তো আমরা এমন একটা নির্বাচন দেখতে চাই যেখানে মানে বিগত দিনে যে নির্বাচনটা হয়েছে এরকম নির্বাচন আমরা দেখতে চাই না। একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ আমরা একটা নির্বাচন দেখতে চাই, এবং এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই যিনি বিগত দিনে জনগণের পাশে ছিলেন এবং জনগণের হয়ে কাজ করবেন, এবং জনগণ যারা সাধারণ মানুষ আছে তাদের মানে পালসটা বুঝবেন। এবং আমাদের নবীগঞ্জ বাহুবলটা অনেক অবহেলিত এবং রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ। তো আমরা চাই যিনি নির্বাচিত হবেন উনি আমাদের এলাকায় রাস্তাঘাটের উন্নয়নে কাজ করবেন, শিক্ষা এবং মানুষের যে জীবন মান আছে এগুলোর উন্নয়নে কাজ করবেন, এবং আমাদের তরুণ সমাজকে নিয়ে উনি কাজ করবেন। ধন্যবাদ আপনাকে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনাদের প্রত্যাশা পূরণে কতটুকু প্রতিফলিত হবে বলে মনে করেন?
ধন্যবাদ। আসলে আগামী নির্বাচন হবিগঞ্জ ১, নবীগঞ্জ, বাহুবল মিলে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ৯০,০০০ ভোটার রয়েছেন। বিগত নির্বাচনেও আমরা দেখেছি আমরা অনেকটা সংখ্যার মধ্যে থাকি। এই প্রশাসন এবং পুলিশের পাশাপাশি যিনি আমাদের সার্বিক নিরাপত্তায় কাজ করবেন, যারা ভোটদান নির্বিঘ্নে করতে পারি, এইরকম প্রার্থীকে আমরা নির্বাচিত করব, যাতে নবীগঞ্জের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয় এবং সংখ্যালঘুরা নির্বিঘ্নে নিরাপত্তা যাতে আমরা ভোট দিতে পারি, এই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। কেমন নির্বাচন চান? আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং নির্বাচনের আগে এবং পরে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, মানুষ যেন আতঙ্কগ্রস্ত না হয়, কারণ আতঙ্কগ্রস্ত হলে অনেক মানুষই ভোট দিতে অনীহা প্রকাশ করবে। কাজে আমরা চাই সুষ্ঠু অবাধ নির্বাচন এবং নির্বাচনের পরেও যেন মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়। ধন্যবাদ। আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো যে কেমন জনপ্রতিনিধি চান? আমরা যে প্রতিনিধি জনগণকে সেবা দিতে পারবে এবং সাধারণ মানুষ যার কাছে গেলে সবসময় সেবা পাবে, ওই ধরনের প্রতিনিধি চাই। অসংখ্য ধন্যবাদ। আজকে চায়ের আড্ডায় আমরা যুক্ত ছিলাম হবিগঞ্জ ১ আসন থেকে। রোড টু পার্লামেন্টে এই ছিল চায়ের আড্ডায় সাধারণ ভোটারদের কাছ থেকে সবশেষ। হ্যাঁ, মানুষের প্রত্যাশার কথা শুনলাম, সেখানকার ভোটারদের প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ এই যুক্ত হওয়ার জন্য। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন।